আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়েছেন, তাহলে কি এটা পরিবর্তন হয়নি? মাননীয়কে বলবো, যদি তিনি ন্যূনতম তার দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি, তাহলে ওই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন। আমি তাহলে বলবো, যদি ন্যূনতম তাদের সেই ইয়েতে থাকে, আমি জনগণের কাছ থেকে নির্বাচিত হয়েছি, জনগণের কাছে আমি দায়বদ্ধ। 2026-এ কি বিজেপি আসবে? একদম নিশ্চিত, কেন? 100% নিশ্চিত। কারণ বাংলার মানুষ 15 বছর তার জীবনের একটা অংশ দিয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে এই বাংলায় কিছুই হয়নি, বরং আরো রসাতে লেগেছে। যেখানে তৃণমূল সিপিএম ছেড়েছিল তথা বামফ্রন্ট ছেড়েছিল, আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি সরকার সেখান থেকে শুরু করেছে। কতটা শেষ করা যায় জিনিসটাকে, না এটা শেষ করতে হবে। তো সেই জন্য তার প্রতিযোগিতাটা 34 বছরকে 15তে শেষ করতে হবে। তার প্রতিযোগিতায় ইনি নেমেছে, আমার মনে হয় তাদের সফল হয়েছে। নমস্কার, আমি রাজীব। ট্রাভেল পডকাস্ট জীবনের গল্প, যা আপনাকে ভালো। রোজ আমাদের এই অনুষ্ঠানটা এক একটা মানুষের তার জীবনের গল্প বলে। আজকে সদর বালুরঘাট থেকে এসছেন এমনই একটি মানুষ যিনি পর্দার আড়ালে থাকে, যাকে মিডিয়াতে দেখা যায় না, কিন্তু বড় বড় যে নামগুলো হয়েছে তার পেছনে তার হাত ছিল, তার সংগঠন ছিল। তিনি আমাদের সবার প্রিয় শুভেন্দু সরকার। শুভেন্দু সরকার, যিনি আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। বুলুদা বললাম এই কারণে। নমস্কার বুলুদা, আপনি আমাদের এই স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু কথা আমরা শুরু করব যেটা সাধারণ মানুষ দেখবে। পরিবর্তন, মানুষ তো পরিবর্তন চেয়েছে। 34 বছরের পরিবর্তন করে এমন একটা পার্টিকে নিয়ে আসা হয়েছে, আবার 11 বছর চলছে। এই পরিবর্তনটা কি সত্যি পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে? না না, দেখুন 2011 সালে যখন পরিবর্তনের হাওয়া বইছে, আমি বলবো হাওয়া বইছে, ঠিক সেই সময় তৎকালীন যিনি রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা কিন্তু ভালো করে বলছে প্রকৃত পরিবর্তন হবে না। আপনারা যদি তৃণমূলকে বেছে নেন তাহলে প্রকৃত পরিবর্তন হবে না। প্রকৃত পরিবর্তন চাইলে আপনাকে বিজেপিকে বাঁচতে হবে। কিন্তু সেই সময় আমরা সাংগঠনিকভাবে ভীষণ দুর্বল ছিলাম। রাহুল একটা কথা বারবার বলেছিলেন, এখনো উনি বলেন যে রঘু ডাকাতকে তাড়িয়ে আপনারা কালু ডাকাতকে আনছে। বাস্তবিক অর্থে তাই হয়েছে। পরিবর্তন কি, এখানে শুধু একটা শাসক দলটা পরিবর্তিত হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। প্রকৃত পরিবর্তন সেদিনই হবে যেদিন বিজেপি এখানে ক্ষমতায় আসবে। আপনি বললেন বিজেপি আসবে, 2026-এ কি বিজেপি আসবে? একদম নিশ্চিত, কেন? 100% নিশ্চিত। কারণ বাংলার মানুষ 15 বছর তার জীবনের একটা অংশ দিয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে এই বাংলায় কিছুই হয়নি, বরং আরো রসাতে লেগেছে। মানুষ প্রতিনিয়ত টের পাচ্ছে। আপনি ট্রামে যাবেন, বাসে যাবেন, রিক্সায় উঠবেন। এখন আমি ট্যাক্সি করে আসছিলাম, তারাও বলছে আমার বেশ দেখে বুঝেছে আমি কোনো রাজনৈতিক দলে বিলং করি। তো ভয়ে ভয়ে বলছে আপনার এই শাসক দলে না অমুক। না না, নর্থ বেঙ্গল থেকে আসছি, বিজেপি করি। তো স্বেচ্ছায় বলবো যে আমিও তো বিজেপি করি, আমরা পরিবর্তন চাই। তো আজকে এটা সকলের মনে এটা এসছে যে পরিবর্তন তারা চাইছে। সেই জন্য একটা প্রকৃত পরিবর্তন করা হবে। শুভেন্দুবাবু, আর একটা প্রশ্ন, আপনি তো 34 বছরের বাম আমল দেখেছেন, মমতা ব্যানার্জি এই আমলটা দেখছেন, 14 বছর গেছেন, ডিফারেন্সটা কি? 34 বছরের বাম বলতে জন্ম আমার সেই বামের সরকার, তখন সেই সমসাময়িক সময় জন্ম। তার কুফল আমার জীবনে পড়েছে, আমার ছাত্র জীবন, আমার কর্মজীবন, আমাদেরও আশা ছিল যে তৃণমূল সরকার এলে অন্তত পক্ষে চাকরি না হোক, কিছু কর্মসংস্থান হবে। কিন্তু আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কিন্তু হতাশ। তো সেই জন্য পরিবর্তনে কিছুই হয়নি। আর কিছুই মনে হয়নি পয়সার যেন এপিট ওপি, বরং যেখানে তৃণমূল সিপিএম ছেড়েছিল তথা বামফ্রন্ট ছেড়েছিল, আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি সরকার সেখান থেকে শুরু করেছে। এবং কতটা শেষ করা যায় জিনিসটাকে, না এটা শেষ করতে হবে। তো সেই জন্য তার প্রতিযোগিতাটা 34 বছরকে 15তে শেষ করতে হবে। তার প্রতিযোগিতায় ইনি নেমেছে, আমার মনে হয় তাদের সফল হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য মানুষ বলছে ভেঙে পড়ছে। দেখুন, আমার ঘরে নেই এখন, তার একাডেমিক যে পড়াশোনা সেটা শেষ হয়ে গেছে। এখন প্রতিনিয়ত আমার কাছে কান্নাকাটি করে, বাবা কি করবো,
এটা তো প্রতি ঘরে ঘরে ঘটনা। তো শিক্ষার পরে কি হতে পারে? একটা মানুষ শিক্ষিত মানে পড়াশোনা কেন করে? যে আমি একটা জব করবো, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তার স্কিলটাকে কাজে লাগাবে। তো এই ভবিষ্যৎ অন্ধকার একটাই এখানে আছে যে এখান থেকে পরিযায়ী শ্রমিক হতে হবে, ফিরে এলে মমতা ব্যানার্জি কিছু এখানে আমাদের ভাতা দেবে। এই তো শিক্ষার মূল লক্ষ্য, এটা হতে পারে না। আর স্বাস্থ্যের কথা বলা যাবে না, আমি জানি না শহরে আপনারা কলকাতায় থাকেন, এখানে বড় বড় হাসপাতাল আছে, পয়সা থাকলে হাসপাতালে ভর্তি হন, কিন্তু গ্রামীণ ক্ষেত্রে যদি যান কি দুরাবস্থা। আমার বাড়ির পাশেই একদম সীমানার সাথে লাগানো আছে 10 তলা, সেই 10 তলা বিল্ডিংটা বেশ সুন্দর দেখা যায়, কিন্তু ভেতরটা কতটা করুন একবার ভেতরে গেলে আপনি জানতে পারবেন। আমার জীবনে দুবার হয়েছে, আমি নিচ থেকে ট্রান্সফার করে দিয়েছে শুধুমাত্র একটা তার প্রসব যন্ত্রণা, তার সেখানে প্রসব করাতে হবে, সেই পেশেন্টকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য জায়গায়। আমি নিচ থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে তাকে ওখানে ডাক্তারকে অভয় দিয়েছি, আপনি এখানে করেন, এই পেশেন্ট ভালো আছে এবং মা বাচ্চা দুজনে সুস্থ হয়েছে। আমার জীবনে দুবার ঘটনা ঘটেছে 10-12 বছরের অন্তরে। তো এই যে অব্যবস্থা, ডাক্তারদের মধ্যে এইরকম একটা মানসিকতা কে তৈরি করেছে? সিস্টেম তৈরি করেছে, সরকার করেছে। তো সেজন্য শিক্ষা স্বাস্থ্য একেবারে পুরোপুরি ভেঙে পড়েছে। আপনি বলছেন শিক্ষা স্বাস্থ্য ভেঙে পড়েছে, এর আগে যে সরকার ছিল আমল, সেখানেও ভেঙে পড়েছে। তো আপনারা মানে বিজেপি যদি আসে তাহলে এই শিক্ষা স্বাস্থ্য কি সত্যি পরিবর্তন নাকি মুখের কথা থাকবে? বিজেপি যা বলে ওই টেপ রেকর্ড নয়, ট্র্যাক রেকর্ডে বলে। কোনোদিনও আমরা টেপ রেকর্ড বাজিয়ে বাজিয়ে শোনাই না যে এই আমরা করবো। 21টি রাজ্য আছে বিজেপি বা এনডিএ পরিচালিত, তার সঙ্গে তুলনা করে দেখুন অ্যান্সার এসে মানে শিক্ষা আর স্বাস্থ্য পরিবর্তন। আপনার বাংলা ছেড়ে কোথায় কাজে যাচ্ছে সেই রাজ্যটার নাম বলুন, সেই রাজ্যটা হলে তো বিজেপি কিংবা এনডিএ রাজ্য হচ্ছে, তো কেন যাচ্ছে? এই উত্তর সেখানে সেই পরিবেশ আছে। পরিবেশ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়েছেন, তাহলে এটা পরিবর্তন হয়নি, উন্নত হয়নি। মাননীয়কে বলবো যদি তিনি ন্যূনতম তার দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি, তাহলে ওই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন। আমি তাকে বলবো যদি ন্যূনতম তার সেই ইয়েটা থাকে, আমি জনগণের কাছ থেকে নির্বাচিত হয়েছি, জনগণের কাছে আমি দায়বদ্ধ, তাহলে সেই দায়িত্বটা আমার এখনই ছিল। শুধু তো স্বাস্থ্য নয়, উনি পুলিশ মন্ত্রী, সব নিয়েছে। তা উনি তো আবার কার্যকর ঘটনা ল কলেজের ঘটনা নিজের রাস্তায় যান। আমি আপনাকে কি বলি, আমরা বারবার বলেছি যে জ্যোতিবাবুর যদি সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেউ হন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। কোথায় পড়তে হবে, কোথায় ছাড়তে হবে বলে সব উনি জানেন, কিছুই ছাড়বেন না, বাংলাটাকে আরো রসাতলে নিয়ে যাবেন। তার পরিকল্পনায় যা যা করে করতে হয় উনি করছেন এবং শেষ করেই ছাড়বেন যদি ওনার হাতে জনগণ আবার তুলে দেয়। আপনি বলছেন, কিন্তু সাধারণ মানুষ এই লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, এই ক্লাবের দুর্গাপুজোর 1,20,000 টাকা পাওয়া, তারপরে তো ভোট দিচ্ছে, এত দুর্নীতি হওয়ার পরও মাননীয় ভোট তো দিচ্ছে। ভোট বাংলায় ইতিপূর্বে কিভাবে হয়েছে আপনারা জানেন। লোকাল বডিজ ভোট তো কোনোদিনও হয়নি, ও তো আমরা ছোট্ট একটা জেলাতে থেকে তার একটা মিউনিসিপ্যাল এলাকায় থেকে আমরা দেখেছি। বাকি জায়গাগুলো যে ভোট কি করে হয় সেটা আপনারা জানেন। ওই গ্রামগঞ্জে নর্থ বেঙ্গলে সেখানে আমরা ভোট করাই, সাধারণ মানুষ ভোট দিতে পারে, তো সেই জন্য সেখানে ভোটটা মানুষের তার প্রতিফলন দেখা যায়, যেখানে ভোট দিতে পারে না তার প্রতিফলন হয় না। ভোট বাংলায় হয় না। এবার আমরা দাবি করেছি যে ভোটটা হোক, আর দেখতে পাবেন যে তারপরে প্রকৃত রেজাল্টটা কি হচ্ছে। এই আপনারা বলছেন ভোটটা হোক, বিরোধী পক্ষ বলছে যে বিজেপি সংগঠন কোথায়? ভোট অ্যাকচুয়ালি ভোটটা যখন গণনা হয় তখন নাকি বিজেপির এজেন্ট পাওয়া যায় না, বিভিন্ন বুথগুলোতে এজেন্ট পাওয়া যায় না, সংগঠন নেই, এটা কি প্রচার করে? আমরা পরিসংখ্যান দেব বিজেপি সাংগঠনিক দিক থেকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের নেতৃত্বরা যারা আছেন তারা পরিসংখ্যান দিয়েছেন যে আমরা কিছু বুথে আমরা পারবো না। কেন পারবো না আপনারা ভালো করে জানেন, সেটা 2-3-5% হতে পারে, বাকি সমস্ত বুথে আমাদের শুধুমাত্র কার্যকর্তা নয়, 12, 13, 15, 20, 25 জন করে আমাদের কার্যকর্তা আছে বুথের জন্য। আর যেখানে পুলিশি সহযোগিতায় ওরা অত্যাচার করে ছেড়ে চলে যায় সেখানে আলাদা কথা। দ্বিতীয়ত হচ্ছে গণনা কেন্দ্র কোথায়? আমরা তো যদি গণনা কেন্দ্রে ঠিক মতো সুরক্ষা না দিতে পারতাম, সুকান্ত মজুমদারকে তো হারিয়ে দিত, কি করে যেত? রাত্রি 2টো অবধি রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রোটেকশন দিচ্ছি,
যে গণনা হয়ে গেছে, জিতেছেন, তাকে সার্টিফিকেট দেওয়া হবে। ভেতরে সমপরিমাণ আমরা গণনা কেন্দ্রে আমাদের কার্যকর্তাদের রেখেছি। ওখানকার যারা দায়িত্বে ছিলেন তারা বুঝতে পেরেছেন বিজেপির সঙ্গে এখানে পেরে উঠবো না। রাত্রি 2:10 সন্ধ্যে 7টায় জিতেছেন সুকান্ত মজুমদার, রাত্রি 2:10 তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। শুভেন্দু, আর একটা পরিবর্তন 2026-এ পরিবর্তন, তো আপনাদের ভারতীয় জনতা পার্টি কি পরিবর্তন আনবে যদি তারা 2026-এ ইলেকশনে জিতে? কি করবে? দেখুন, মানুষের যে প্রাথমিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, ঘরের ছেলে ঘরে দেখা, এগুলো আমাদের প্রায়োরিটি। আর এই যে ভেঙে পড়া একটা অর্থনীতি, সেটাকে পুনরুজ্জীবিত করা, এটা আমাদের প্রথম প্রাথমিক লক্ষ্য। আপনি ওবিসি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের বিজেপি ছিলেন, তো আপনাদের এই কর্ম মানে কাজ কি, আপনারা কি করেন, মানে আপনি পশ্চিমবঙ্গে কি ধরনের কাজ করেন বা কাকে মানে কি করেন, কি সেটা আমি জাস্ট কার্যক্রম করা করছি। দেখুন, মন্ডল কমিশনের যে অনুযায়ী তার যে যেটা করেছেন কি, মন্ডল কমিশনের যে মূল বিষয় তাতে যারা অন্যান্য কোনো সম্প্রদায় করছে না, তপশিলি জাতি উপজাতি এর মধ্যে করছে না, তারা ওবিসি সম্প্রদায় করতে হয়েছে। এবং এটা একটা বড় সংখ্যা, আমরা প্রায় পরিসংখ্যানে দেখেছি 41% মানুষ ওবিসি সম্প্রদায়ের মধ্যে পড়ে। তো এদের নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। জ্যোতিবাবু, পরবর্তীতে বুদ্ধবাবু এটা পুরো ইগনোর করেছে। এই সরকার এসে তারা একটা বিশেষ সম্প্রদায়কে ওবিসি মুক্ত করে দিয়ে একটা বৃহত্তর হিন্দু সমাজের মধ্যে যারা সনাতনীরা, যারা ওবিসির আওতায় আসা উচিত, তাদেরকে বি ক্যাটাগরিতে করে দিয়ে একেবারে পুরো একটা বিমাক্তি সুলভ আচরণ করছে। আখেরে এই ওবিসি বি সম্প্রদায় যারা, তাদের কোনো লাভ হচ্ছে না। তো সেই কারণে পুরো সিস্টেমটাকে তুলে দিয়ে সবাইকে ওবিসিতে রাখা হোক, আর তারপরে ওবিসি যখন গঠন করা হয়েছে, তো এর প্রকৃত যাতে মানুষ সুবিধা পায় তার জন্য কাজ করতে হবে। এই যে আপনি বললেন এই যে কাজ করা বা সভাপতি, রাজনীতিতে আপনি কিভাবে আসেন, কতদিন আসেন আর কিভাবে আসেন? রাজনীতিতে তো আমার সেই 92 সালে আসা, 92-তে আমি তৎকালীন সময় আমি কলেজ ছাত্র রাজনীতির পরে এসে আমি রাজনীতিতে এসেছি। আমি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিজিকে দেখতাম, তারা বিজেপির জন্য কাজ করছেন। বিশেষ করে রাম মন্দিরের আন্দোলন শুরু হয়েছে। এইভাবে আমি আকৃষ্ট হই। পরবর্তীতে এনাদের সাথে আমি সরাসরি যুক্ত হই, একটা বুথ স্তর থেকে কাজ শুরু করি এবং আজকে আমি এখানটাতে ওবিসি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। মাঝে অনেকগুলো বছর আমি অঞ্চল স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে জেলা সভাপতি, পরবর্তীতে বিগত ইলেকশন আমি ক্লাস্টার ইনচার্জ, অর্থাৎ 4 লোকসভা সেখানে আমার কাজ করার সুযোগ হয়েছে। এখানে 3 জন সাংসদ জিতেছেন। তারপর আমি এখানে এসেছি, পার্টি আমাকে এখানে নিয়ে এসছেন, মনে হয়েছে যে ওবিসি মোর্চা আমাকে কাজ করালে এই একটা প্ল্যাটফর্ম, এটাকে আমি স্ট্রং করতে হবে, ভাবনা চিন্তা করে পার্টি নিয়ে এসেছে। তো আপনার এই যে রাজনীতিতে আসা, পার্টির লোক মেনে নিয়েছে, মানে কোনো সমস্যা নেই? দেখুন, দেশে যখন কাজ করলাম তখন পার্সোনাল অনেক কিছু আপনাকে ছাড়তে হবে। আমার পরিবার পরিজন, সুখ স্বাচ্ছন্দ্য যদি আমরা বলি তথাকথিত, যেটা সাময়িক, সেটা অনেকটাই ত্যাগ করে আসতে হয়। আমার ওবিসি মোর্চার দায়িত্ব পাওয়ার পর 3টে দিন এমন গেছে, হয় আমি অসুস্থ, নয়তো আমার স্ত্রী অসুস্থ, নয়তো বাচ্চা অসুস্থ, এগুলো ছেড়েও আমার কাজ করেছি, করতে হবে। কারণ আমি নয়, আমি সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বকে দেখেছি যে তাদের পারিবারিক অনেক ঘটনা ঘটেছে, তারপরেও তারা এসেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের কাছে উদাহরণ। আমরা দেখেছি যে মায়ের শেষ কৃত্যেও তিনি সকালে একটা কাজ করেছেন, বিকেলে আরেকটা সরকারি কাজ করেন। কারণ রাষ্ট্র তাকে দায়িত্ব দিয়েছে, রাষ্ট্রের জন্যই তার নিবেদিত প্রাণ তাকে করতে হয়েছে। তাদের কাছে অনুপ্রেরণা পেয়েছি, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমার পরিবার যেমন আমার কাছে প্রাথমিকতা, দলটাও আমার কাছে প্রাথমিকতা। আপনি বললেন এই ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাষায়, এর কাছ থেকে আপনি কি করে প্রেরণা পাবেন? মানে আপনি বললেন যে আমার ভালো লাগে,
তো মোদিজির মধ্যে আপনি কি দেখেন, যেটা আপনার ভালো লাগে? মোদিজিকে ছাড়া এই মুহূর্তে আমরা কোনো কিছু ভাবতেই পারি না। ওনার কাছে সব বজায় নেই, উনি মহাসমুদ্র। আচ্ছা। আপনি এক বালতি জল তুলে নিয়ে সেখান থেকে বিশ্লেষণ করলে হবে না, ওনাকে বলতে গেলে সব অল্প কথায় বলা যাবে না, অনেক কিছু শেখার আছে। একটা মানুষ 74 বছর 75 বছর বয়সে এত এনার্জি পান কোথায়? এটা প্রথমে আমাদের স্টাডি করতে হবে, তারপরে আমি সেখান থেকে কাজ করার অনুপ্রেরণা পাই। মোদিজি আর অন্য যারা পলিটিশিয়ান আছে বা নেতারা আছে বিভিন্ন বিরোধী পক্ষের, তো এর মধ্যে পার্থক্য কি? মোদিজির সঙ্গে অন্যদের পার্থক্য কি? দেখুন, আপনি যদি অন্য বলেন, অন্য দলেও যে বড় ব্যক্তিত্ব নেই সেরকম নয়, কিন্তু আজকের রাজনীতিতে আমার যেটা মনে হচ্ছে সর্বভারতীয় রাজনীতিতে মোদিজির ধারে কাছে দাঁড়ানোর মতো দূর দূরান্ত অব্দি কেউ নেই। কিন্তু আর একটা কথা, মানে সাধারণ মানুষ বলছে কংগ্রেস আমলে সোনার দাম ছিল 50,000 টাকা, পেট্রোলের দাম ছিল 30-35,000 টাকা, এখন সেই সোনার দাম হয়েছে 1.5 লাখ টাকা, পেট্রোলের দাম হয়ে গেছে আকাশ ছোঁয়া 115 টাকা। এটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন। তাহলে আমি একটু বলি, আমি তো একদিন জন্ম ছিল, আজকে আমার 55 হয়েছে, তো আমার তো বয়স বাড়ছে। স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যে জিনিসগুলোর দাম ম্যাচ করে, যেগুলো আপনার রিলেটেড থাকে, সেগুলো স্বাভাবিকভাবেই বাড়ে। অস্বাভাবিক কিছু হলে তখন সেটার দিকে আন্দোলিত হয়ে যায়। পেট্রোল ডিজেলের কতদিন থেকে দাম একটা স্থিতাবস্থায় আছে। ঠিক। মোদিজির আমলে আমরা একাধিকবার দেখেছি পেট্রোল ডিজেলের দাম কমেছে। কংগ্রেস আমলকে যদি আপনারা বলেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, কিন্তু এরা বাড়ায়নি, কারণ এটা কোষাগার বাড়াতে হবে। মোদিজি আজকে কোষাগারকে স্টেবল করেছেন, সেজন্য আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেলেও তিনি সেটাকে এখানে কম দরেই মানুষের কাছে বিক্রি করবার জন্য ব্যবস্থা রেখেছেন। সোনার দাম সাময়িক এরকম একটা হয়েছে, কিন্তু এটা দেশীয় অর্থনীতিকে আরো চাঙ্গা করবে বলে আমার মনে হয়েছে। এর জন্য সাময়িক কিছু অসুবিধা স্বাভাবিক হচ্ছে, কিন্তু এটা তো আর দীর্ঘস্থায়ী নয়। এই আর একটা ব্যাপার, মানে বিরোধী পক্ষ বা অন্যরাও বলছে আমাদের একটা প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, দিনের পর দিন সংখ্যালঘুরা তাদের নির্মমভাবে মারছে এবং সেখান থেকে পালিয়ে আমাদের এখানে চলে আসছে। মোদীজি কিন্তু বলছে কোনো, মানে বিজেপি গভর্নমেন্ট বা বিজেপি সরকার বা আপনারা যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আছেন বা বিজেপি যারা করেন, তারা কোনো প্রতিবাদ করেন। এটা কি, মানে কেন করেন? সরকার, কেন্দ্রীয় সরকার কিছু বলছে কিনা এটা আমার বলার অধিকার নেই, সরকারের বলেছে, কিন্তু বাঙালি হিন্দু হিসাবে আমরা বলছি না, কে বলবে? পশ্চিমবঙ্গে আপনি দেখেন কোন রাজনৈতিক দল রয়েছে যারা ভিয়েতনামের জন্য, লাওসের জন্য চিৎকার চেঁচামেচি করে, এখানে তারা পয়সা কালেকশন করে, তাদের দেখেছেন একদিন রাস্তায় নামতে? তৃণমূলের কাউকে দেখেছেন? আমরাই তো রাস্তায় প্রথম দিন থেকে, আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, আমাদের সুকান্ত মজুমদার, আমাদের শ্রমিকরা সবসময় তো হিন্দুদের জন্য আছেন, পাশে আছেন, লড়াই করছেন। আমরা তো প্রতিনিয়ত তাদের জন্য লড়াই করছি। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে আপনার 124 কোটি যারা হিন্দু বাংলাদেশে আছে, পড়ে পড়ে মার খেলে হবে না, তাদেরকেও তো ঘুরে দাঁড়াতে হবে, তাদেরকে সংঘবদ্ধ হতে হবে। ওই রকম একটা অনাচার অত্যাচার চলছে, তারা যদি নীরবে থাকে আর বাংলার হিন্দুরা শুধু তারা শুধু কান্নাকাটি করবে, তাদের জন্য বুক ভাসিয়ে দেবে বা তারা আন্দোলন করবে, এটা হতে পারে না। তাদেরকে এগিয়ে আসতে হবে, আমরা করছি। আমরা এর জন্য আরো আন্দোলনে যেতে আমরা প্রস্তুত আছি এবং যাবে পারছি। ভালো উত্তর দিলেন উনি। আর একটা ব্যাপার আমরা আলোচনা করার কথা আছে, কর্মসংস্থান। এখানে বলছে শিক্ষার পরেই বেড়ে যাচ্ছে বেকার, তারপরে তারা বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, বা আমাদের রাজ্য ছেড়ে দেশ ছেড়েও চলে যাচ্ছে। তো আপনারা আসলে কি করবেন? মানে এই ইন্ডাস্ট্রিজ, যেমন পশ্চিমবঙ্গের একটা সিঙ্গুরের ঘটনাটা হয়ে যাওয়ার পর কোনো বড় ইন্ডাস্ট্রিজ আসছে না, তো এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। দেখুন, আমরা প্রান্তিক জেলায় থাকি, কৃষিকাজ আমাদের পরিবারের প্রধান ইয়ে। বাবা শিক্ষকতা করতেন, কৃষি জমি আমাদের আছে। আমরা দেখেছি যে একটা পরিবারের 4 জন সদস্য হলে বাবাকেই চিন্তা করতে হয় যে আমার এই পরিমাণ জমি দিয়ে আমার এই 4টে ছেলে চলবে কিনা। চিন্তা বাড়ির পিতা। একটা রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, একটা রাজ্যের ক্ষেত্রেও তাই। আমার জনসংখ্যা বাড়ছে, আমার শিক্ষিত ছেলেরা বেড়ে যাচ্ছে, তো স্বাভাবিক নিয়মে আপনাকে কর্মসংস্থানের কথা ভাবতে হবে। তা আপনি যদি বলেন সবাই সরকারি চাকরি করবে, এটা তো হয় না। তাহলে সেইভাবে আপনাকে এখানে কর্মসংস্থানে কি হতে পারে? আপনাকে শিল্প করতে হবে।
তো সেই শিল্প পরিবেশটা তো আপনাকে করতে হবে। আমরা বাংলা আমলে দেখলাম 56,000 কলকারখানা বন্ধ হলো, মমতা ব্যানার্জি কি করেছে আপনারা জানেন। কিন্তু বিজেপি সরকার এলে একই সঙ্গে দুটো হবে, ন্যানো কারখানা এখান থেকে উঠে যাওয়ার পর কোথায় গেল? আমরা তো সেই সময় বিহার যেতে দেখিনি, একদম গুজরাটে চলে গেল, সানন্দে চলে গেল। তো বিজেপি এলে শিক্ষার পরে যে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান দিতে হবে সেটা বিজেপি ভেবে রেখেছে। পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার সাথে সাথে এখানকার ছেলে মেয়েদেরকে আর পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হবে, এখানে কাজ করবে তারা। সংখ্যালঘু বিজেপি আপনার একটা মানে আমি ব্যক্তিগত আপনার কাছে জানতে চাই, সংখ্যালঘুর ওপর নিপীড়ন হয়, আবার বেলডাঙ্গাও আমাদের এখানে হচ্ছে, বেলডাঙ্গার একটা ঘটনা ঘটেছে, মাঝে মাঝে খিদিরপুর মিনি পাকিস্তান বলে, এই সমস্ত হয় আর কি। তো বিজেপি বলছে যে উগ্র হিন্দুত্ববাদ, ওরা মুসলিমদের এগেনস্টে কথা বলেন, এগেনস্টে যান। তো আপনার কি ধারণা অ্যাজ এ বিজেপি সভাপতি হিসেবে ওবিসি মোর্চার, আপনার মত কি, অথবা বিজেপির মত কি সম্পূর্ণ? মানে সংখ্যালঘু বলতে আপনি বাংলাদেশের সংখ্যালঘু বলছেন না পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলার সংখ্যালঘুদেরকে তো এই সরকার কোলে করে নিয়ে আছে। আমি তো আপনাকে বললাম ওবিসি এতে কারা, আপনি চাকরি যেগুলো হয় ওবিসি ক্যাটাগরিতে চাকরি পাচ্ছে, সেখানে নামগুলো দেখবেন তো কোথায় কোনো সরকার আছে বা কোনো আপনার বণিক আছে, কোথাও দপ্তর আছে, ওখানে গিয়ে দেখবেন সবাই মোল্লা অমুক তমুক নাম দিয়ে সরকারে। সমস্ত জায়গায় তো একটা বিচারিতা চলছে। আর সংখ্যালঘুর কি বলবেন, এখানে মিনি পাকিস্তানের কথা বলা হয়েছে, ওদিকে আপনার মোথাবাড়ি, আপনার ফারাক্কা। আপনি কল্পনা করতে পারেন এই ছবিটি প্রতিদিন ভেসে আসছে, একজন মা তার কোলের বাচ্চাকে নিয়ে নদী পার হয়ে চলে যাচ্ছে। আমরা 71-এর আগে 47-এর আগে জিনিস দেখেছিলাম, তারা একটা দেশ থেকে পালিয়ে আসছে, আর এটা একটা ভূখণ্ড থেকে আরেকটা ভূখণ্ডে যাচ্ছে, যে ফারাক্কায় থাকলে আমরা জানে বাঁচবো না, আমাকে মালদার ভূখণ্ডে যেতে হবে, রাতের বেলা নৌকা পাড়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখতে হচ্ছে। তো এখানে সংখ্যাগুলোর ব্যাপার নয়, এখানকার শাসন যন্ত্র আজকে এইরকম করেছে যে এখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে সেখানে তারা বাস করতে পারবে না, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। নতুন জেনারেশন মানে নতুন প্রজন্ম তারা রাজনীতিতে আসছে না, এর কারণটা কি? না না, আমার মনে হয় এটা আমি আপনার সাথে একমত হতে পারবো না। নতুন জেনারেশন মানেই নরেন্দ্র মোদী মাইন্ড হয়েছে। আচ্ছা, সবাই মোদী মোদী করে, এমনকি আপনি বলছি যারা ভোটার হয়নি তাদেরকে বলবেন নরেন্দ্র মোদীর কথা। মানে নরেন্দ্র মোদী আজকে সবার কাছে আইকন, বাচ্চা বুড়ো মানে সাধারণ যুবক সকলের কাছে। রাজনীতি থেকে বিমুখ কেউ হয়নি, কিন্তু বাংলার সাম্প্রতিক কালের শাসক দলের কুকীর্তি দেখে নিজের দিকে যখন আঙ্গুল উঠে যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব মানে অনেকগুলো ভালো না, যেগুলো মহান ব্যক্তিত্বরা, আমাদের মদন মিত্র বাবুর মতো লোকেরা, আমাদের শিক্ষামন্ত্রীর মতো ব্যক্তিত্বরা যেভাবে রাজনীতিতে দেখেন, এটার জন্য যুব সমাজ ঘৃণা করছে, তারা মুখ ফিরিয়ে আনছেন। কিন্তু যখন নরেন্দ্র মোদীর মতো লোক, হেমন্ত বিশ্ব শর্মার মতো লোক, দেবেন্দ্র ফডনবিসের মতো লোক, রেখা গুপ্তার মতো ব্যক্তিত্বকে যখন দেখছেন তারা, তখন রাজনীতির দিকে তারা আকৃষ্ট হচ্ছেন। আমরা এতক্ষণ শুনছিলাম শুভেন্দুবাবুর কাছে অনেক অজানা কথা জানতে থাকছিলাম। উনি রাজনীতিকে অনেক বিতর্কিত বিষয় নিয়ে বললেন। অসংখ্য ধন্যবাদ শুভেন্দুবাবুকে আমাদের পডকাস্টে যেতে আসার জন্য। ট্রাভেল পডকাস্ট জীবনের গল্প, যা আপনাকে ভালো